নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বিষয়ের আজকের আলোচনা হলো 16 পরিমিতি বা ম্যানসিউরেশন। তোমাদের আজকের আলোচনায় যা যা শিখন ফল অর্জিত হবে: এক, ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত, বেলন কোণক সংক্রান্ত বিভিন্ন সূত্রাবলী এবং ওই সূত্রগুলোর বিভিন্ন রাশির সঙ্গে আমরা পরিচয় হব এবং এর চিত্রের সাথে পরিচয় হব। শুরুতেই আসি আমরা ত্রিভুজ সংক্রান্ত আলোচনা। প্রথমেই সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সম মানে সমান, বাহু তাহলে সমান বাহু। এ এ এ তিনটি বাহুই এ, তাহলে তার ক্ষেত্রফল হবে √3/4a² বর্গ একক এবং পরিসীমা হবে 3a একক, অর্থাৎ a + a 3a। এবং কোনো ত্রিভুজের যদি দুইটি বাহু সমান হয় তাকে সমদ্বিবাহু বলে। সম মানে সমান, দ্বিবাহু মানে দুই বাহু। তাহলে দুই বাহু সমান হলে সেই দুই বাহুকে আমরা a ধরি এবং যে বাহুটি সমান নয় সেটাকে b ধরি। তার ক্ষেত্রফল হবে b/4 √4a² - b² বর্গ একক এবং ত্রিভুজটির পরিসীমা হবে 2a + b একক। তাহলে আমরা সমবাহু জানলাম, সমদ্বিবাহু জানলাম। এবার বিষমবাহু ত্রিভুজ সংক্রান্ত আলোচনা। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি বাহুও পরস্পর সমান নয়, যেমন একটি a, একটি b, একটি c, ভিন্ন দৈর্ঘ্য বিশিষ্ট তিনটি বাহু। তার ক্ষেত্রফল হবে √s × s - a × s - b × s - c বর্গ একক। এখানে s হলো অর্ধপরিসীমা। তো এই বিষমবাহু ত্রিভুজের পরিসীমা 2s হবে a + b + c একক এবং অর্ধপরিসীমা s হবে a + b + c/2, অর্থাৎ পরিসীমাকে 2 দিয়ে ভাগ দিলে অর্ধপরিসীমা। চিত্রে বিষমবাহু ত্রিভুজ দেখানো হয়েছে। আবার কোনো একটি ত্রিভুজের দুইটি বাহু a ও b, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, যেমন চিত্রে দেখানো হয়েছে a এবং b বাহুর মধ্যবর্তী কোণ থিটা, তখন ত্রিভুজটার ক্ষেত্রফল হবে ½ × a × b sin θ বর্গ একক। তাহলে এবারে আলোচনা হলো চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা। চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ হিসেবে এখানে দেখানো হয়েছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম। তো শুরুতেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। যে চতুর্ভুজের বিপরীত বাহু দুইটি সমান, যেমন a তার বিপরীত বাহু হলো a, b তার বিপরীত বাহু হলো b, সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, তাকে বলা হচ্ছে আয়ত। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এর দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ a × b বর্গ একক। দৈর্ঘ্য হলো a, প্রস্থ হলো b এবং পরিসীমা হবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। দৈর্ঘ্য ক্ষেত্রে অর্থাৎ সবচেয়ে দীর্ঘতম বাহুটা হলো দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুটা হলো প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যদি কোনো চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই পরস্পর সমান হয়, চারটি বাহুই পরস্পর সমান হয় এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ হয়, তখন তাকে বর্গক্ষেত্র বলে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, অর্থাৎ যে কোনো এক বাহু তার স্কয়ার, অর্থাৎ a × a, অর্থাৎ এই বাহু × এই বাহু, অর্থাৎ a² বর্গ একক। পরিসীমা হবে এই চারটি বাহুর যোগফল 4a একক। এরপরে আসলো রম্বস। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান, অর্থাৎ চারটি বাহুই পরস্পর সমান, কিন্তু প্রত্যেকটি কোণ পরস্পর অসমান, অর্থাৎ একটা কোণও সমকোণ নয়, প্রত্যেকটি কোণই অসমান। তখন এদের কর্ণ দুইটির গুণফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, সেটি হয় রম্বসের ক্ষেত্রফল। অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল ½ × কর্ণ d1 × কর্ণ d2 বর্গ একক। এর পরিসীমা হবে এর চারটা বাহুর যোগফল, অর্থাৎ 4a একক। এবারে আসি আমরা সামান্তরিক। সামান্তরিক
ক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো পরস্পর অসমান তাকে বলা হচ্ছে সামান্তরিক। যেমন বি বাহু, তার বিপরীত বাহু হলো বি, পরস্পর সমান সমান্তরাল। এ বাহু পরস্পর সমান ও সমান্তরাল। কারণ সমান্তরাল কাকে বলে? এখান থেকে লম্ব দূরত্ব আঁকলে, যে কোনো একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব আঁকলে প্রত্যেকটি বিন্দুতে লম্ব দূরত্ব সমান হবে, তাই এরা কি সমান্তরাল, পরস্পর সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল। এবং কোণগুলো অসমান হওয়ায় এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল হবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা বর্গ একক। এর পরিসীমা হবে আয়তের পরিসীমার মতো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ সন্নিহিত বাহুর যোগফল। এবারে আমরা আসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বর্গ একক। আমরা যদি সমান বাহু বিশিষ্ট যে কোনো বহুভুজ যদি চিন্তা করি, যেমন 1 2 3 4 5 6 বাহু বিশিষ্ট যে ষড়ভুজটা এখানে দেখানো হয়েছে, আরও বেশি বাহু হইতে পারে। এরকম অসংখ্য বাহু হলে আমরা তাকে এন সংখ্যক বাহু বলি, অর্থাৎ যে বাহু সংখ্যাটা নির্দিষ্ট নয় তাকে আমরা মনে করতে পারি এন সংখ্যক বাহু। এন সংখ্যক সমান বাহু বিশিষ্ট কোনো বহুভুজের ক্ষেত্রফল হবে এন এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন। অর্থাৎ যতগুলা বাহু হবে সেই বাহু দিয়ে আমাদের বাহুর স্কোয়ারকে স্কোয়ার বাই 4কে গুণ করে কট 180 ডিগ্রি বাই বাহু সংখ্যা করলেই আমি ক্ষেত্রফল পেয়ে যাব এত বর্গ একক। এবং সুষম বহুভুজের শীর্ষ কোণের সমষ্টি, এই যদি সুষম বহুভুজ হয় তার কেন্দ্র এটা, এখান থেকে এর বাহুতে যদি আমরা কি এই বহুভুজের এই শীর্ষবিন্দু এবং কেন্দ্র, এই শীর্ষবিন্দু এবং কেন্দ্র যোগ করি, তাহলে শীর্ষবিন্দুর সাথে কেন্দ্র বাহুর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে তখন আমাদের সমগ্র কি শীর্ষকোণের সমষ্টি হবে 2n-4 সমকোণ। আর যদি প্রতিটি থিটা কোণের মান জানতে চাই, শীর্ষকোণ হবে 2n-4/n সম। বৃত্ত সংক্রান্ত আমরা সূত্রগুলো জানবো। আর ব্যাসার্ধ বিশিষ্ট যদি কোনো বৃত্ত হয়, যেমন বৃত্তের কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো আর, এই আর ব্যাসার্ধ বৃত্তের ব্যাস ডি সমান হবে 2 ইন্টু আর, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ। কারণ কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব হলো আর, কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব হলো আর। আর আমরা জানি কেন্দ্রগামী যাটাকে বলে আমাদের ব্যাস, তাহলে ব্যাস হবে আর এর ডাবল অর্থাৎ 2r। পরিধি হবে 2πr, বৃত্তের পরিধি তথা বৃত্তের চারদিকে যে সীমানা সেটা হলো 2πr বা বৃত্তের পরিসীমা। এরপরে বৃত্তের ক্ষেত্রফলের ভিতরে কতটুকু এরিয়া আছে, জায়গা আছে, সেটা হবে πr² বর্গ একক। যদি আমাদের কেন্দ্রে যদি কোনো থিটা কোণ উৎপন্ন করে, তাহলে থিটা কোণ উৎপন্ন করলে এই যে আমাদের যে চাপটা তৈরি হয় এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এটাকে চাপ বলে, এস দ্বারা প্রকাশ করা হয়। তখন এই বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল হয় πr থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি একক, এটি একটি ফর্মুলা। আর বৃত্ত কলার ক্ষেত্রফল মানে এই যে এই অংশ, এই বাহু আর এই বাহু, অর্থাৎ এই দুই থিটা কোণের অন্তর্ভুক্ত যে এরিয়াটা, এই এরিয়াটা হলো থিটা বাই 360 ডিগ্রি πr² বর্গ একক। তাহলে শিক্ষার্থীরা আমরা বৃত্ত সংক্রান্ত ফর্মুলাগুলো জানলাম। এবারে আসি ঘনবস্তু সংক্রান্ত যে সূত্র আছে। আয়তাকার ঘনবস্তুর আয়তন, এখানে আয়তাকার ঘনবস্তু দেখানো হয়েছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা আমরা কল্পনা করি। অর্থাৎ যে ঘনবস্তুর 6টি আলাদা পৃষ্ঠ আছে, 6টি পৃষ্ঠ আছে, যার দুটি পৃষ্ঠ, যার বিপরীত পৃষ্ঠগুলো পরস্পর সমান্তরাল, অর্থাৎ 3 জোড়া সমান পৃষ্ঠ রয়েছে,
তাহলে যেমন যার একটি শীর্ষবিন্দুকে যদি আমরা কেন্দ্র ধরি, তাহলে সবচেয়ে লম্বা যে ধারটা সেটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য। তারপরে যেটা সেটাকে বলা হচ্ছে প্রস্থ, বি নির্দেশিত, দেখো এ বি সি নির্দেশিত। এবং যেটা উচ্চতা, অর্থাৎ খারাপভাবে যেটা কল্পনা করা হচ্ছে সেটা হলো উচ্চতা, যেটা এভাবে কল্পনা করা হয়েছে লম্বালম্বিভাবে আনুভূমিকভাবে, সেটা হলো তোমার দৈর্ঘ্য। এবং এপাশে যেটা সেটা হলো প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি ভিন্ন হয়, অর্থাৎ পৃষ্ঠগুলো যদি ভিন্ন ভিন্ন পরিমাপের আয়ত হয়, তাহলে আমরা সেটাকে বলি আয়তাকার ঘনবস্তু। এবং আয়তাকার ঘনবস্তুর আয়তন হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। এবং এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এই পৃষ্ঠ, তার নিচের পৃষ্ঠ, ডানের পৃষ্ঠ, বামের পৃষ্ঠ, সামনের পৃষ্ঠ, পিছনের পৃষ্ঠ, 6টি পৃষ্ঠেরই ক্ষেত্রফল হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা যোগ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এত বর্গ একক। আর যদি আমাদের এই বিন্দু থেকে এই বিন্দু, অর্থাৎ কর্ণ, ভিতরে যে কোনো কি দুইটা বিপরীত শীর্ষবিন্দুর যোগফল যদি আমরা করি, তাহলে সেটা হয় কর্ণ, সেটা হয় √a² + b² + c² একক। তো আমাদের এই ঘনকেরই যদি আমাদের তিনটারই বাহু কি হয়, সমান হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটা পৃষ্ঠ যদি কি হয়, সমান হয়, তিনটাই যদি কি হয়, সমান হয়, এইটাও এ, এইটাও এ, এইটাও এ, অর্থাৎ প্রত্যেকটা আয়ত না হয়ে প্রত্যেকটাই যদি পৃষ্ঠ কি হয়, বর্গ হয়, তখন আমরা সেটাকে বলি ঘনক। তাহলে এক্ষেত্রে উপরের তল, নিচের তল, তার পাশের তল, সামনের তল, পিছনের তল, বামের তল, সবগুলো 6টা তলই পরস্পর সমান এবং বর্গাকৃতির হবে। তাহলে এটাকে আমরা ঘনক বলবো। ঘনকের ক্ষেত্রে আমাদের যা দেখাচ্ছি, ঘনকের ক্ষেত্রে তোমার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে, অর্থাৎ 6টা যে তল আছে, 6টা তলের ক্ষেত্রফল, উপরের তল হলো a², তার নিচের তল a², ডানের স্কোয়ার, বামের স্কোয়ার, সামনের স্কোয়ার, পিছনের স্কোয়ার, অর্থাৎ 6টা তলের ক্ষেত্রফলই যদি a² হয়, তাহলে 6a² বর্গ একক। এবং এর আয়তন হবে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা হবে, তাহলে a × a, অর্থাৎ a³ ঘন একক। এবং কর্ণের দৈর্ঘ্য যদি আমি এই ফর্মুলায় a² বসিয়ে দিই, তাহলে কি হয়, 3a² হয়, √3a² হয়। তাহলে আমার a²কে যদি আমরা বর্গমূল করি, তাহলে হয় a√3 একক। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য আমরা ঘনকের পাচ্ছি a√3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা শিখব ব্যালন আকৃতি বা সিলিন্ডার আকৃতি বা পাইপ আকৃতি বা কুয়া আকৃতি অথবা সরু তার সংক্রান্ত, সবগুলাই আসলেই ব্যালন আকৃতি। তো একটা সিলিন্ডার হোক অথবা ব্যালন হোক অথবা পাইপ বা কুয়া বা সরু তার, যেটাই হোক, তার বক্রতল বলতে যেমন একটা কৌটার চারপাশটা আমাদের হবে তোমার বেলনাকার। কৌটার চারপাশ বলতে তুমি যদি আমার এই যে যেটা কালির পট দেখো, এটাকে যদি আমি পাইপের মতো কল্পনা করি, তা এই বাইরের পৃষ্ঠটা, রাউন্ড যে পৃষ্ঠটা, এটাকে হলো বক্রতল। এই বক্রতলের ক্ষেত্রফল হবে, এখানে দেখো একটা বেলনাকার পাইপ বা একটা কুয়া বা সরু তার, যেটাই কল্পনা করো, এর দেখো এইখান থেকে এই যে একটা আয়তকে যদি আমি এখানে এটাকে কেন্দ্র করে আয়তটাকে যদি এইভাবে ঘুরিয়ে আনি, তাহলে একটা পাইপ তৈরি হয়, ব্যালন তৈরি হয়। এক্ষেত্রে এই যে উপরের যে পাইপের উপরের মুখের যে বৃত্তাকার যেটা আছে ভূমি, সেইটার কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র, আর নিচের যে বৃত্তের কেন্দ্র, এই দুটো কেন্দ্রকে যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে উচ্চতা। অর্থাৎ এই আয়তকার অংশটুকুর দৈর্ঘ্যটাই হলো উচ্চতা এবং এর প্রস্থটা হলো ব্যাসার্ধ। কারণ এই আয়তটাকে যদি ঘুরিয়ে আনি, তাহলে এত ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এই মুখে তৈরি হবে, এই মুখেও তৈরি হবে। তাহলে এই রকম হলে তাহলে এই যে এই চারপাশে যে বক্র অংশটা, তার ক্ষেত্রফল
বা হেলানো তলের ক্ষেত্রফল হবে 2πr/h বর্গ একক, এবং সিলিন্ডারের সমগ্র তল অর্থাৎ এই বক্র প্লাস উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রফল, নিচের বৃত্তের ক্ষেত্রফল এবং এই বক্র অংশটার ক্ষেত্রফল সবগুলো যোগ করলে হবে 2πr/h + r, এত বর্গ একক। কারণ তুমি এখানে দেখো 2πr/h, h দিয়ে এটাকে গুণ করলে আমরা যে বক্রতলের ক্ষেত্রফল পাচ্ছি, আর 2πr দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, r কে গুণ করি, তাহলে 2πr² হয়। অর্থাৎ উপরে একটা πr², নিচে একটা πr², এই বৃত্তের ক্ষেত্রফল πr², নিচের বৃত্তের ক্ষেত্রফল πr², তাহলে 2πr²। আর তার সাথে এই বক্র অংশের ক্ষেত্রফল হলো 2πr/h, এই দুটো যোগ করলে কমন নিলে এটা হয়, অর্থাৎ 2πr/h + r বর্গ একক হয়। আর সিলিন্ডারের আয়তন হবে এর এই পৃষ্ঠ দুইটার ক্ষেত্রফল, যে কোনো একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ এটাকে ভূমি বলা হয়, এই যে বৃত্তাকার অংশটাকে ভূমি বলা হয়, তাহলে এটার ক্ষেত্রফল ইন্টু হলো এই যে উচ্চতাটা, তাহলে πr²h এত ঘন একক। তো আজ এই পর্যন্ত। আমরা পরবর্তীতে এই অধ্যায়ের ধারাবাহিক সৃজনশীল প্রশ্নের আকারে প্রত্যেকটি অংশের, যেমন ত্রিভুজ, তারপরে বিভিন্ন ত্রিভুজ সংক্রান্ত আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। এরপরে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত, চতুর্ভুজ সংক্রান্ত এবং সিলিন্ডার বা বেলনাকৃতি সংক্রান্ত আমরা প্রশ্ন আলোচনা করব।